আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। যে ওর প্রতি প্রেমে গদগদ হয়ে যেও না, তাহলে হাতের বাইরে চলে যাবে। ও তোমাকে যে বয়টা পায় সেই বয়টা বাঁচিয়ে রাখতে হবে। তাই প্রেমটা ভেতরে চেপে রেখে রাফ হওয়ার চেষ্টা করো। জানি ব্যাপারটা তোমার জন্য সহজ নয়, তবে যা বলছি তা তোমার ভালোর জন্যই বলছি, বুঝছো তো? রিক নিচু কণ্ঠে বলল। হুম। রিকের উত্তরে কবিশেখ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, তা দেশে কবে আসছো? রিক একটু গলা ছেড়ে বলল, না মামা, এখন না। আদ্রিয়ান ছেলেটা খুব চালাক, কোনো চান্স নিতে চাই না আমি। আগে তুমি ওকে পৃথিবী থেকে সরানোর ব্যবস্থা করো। কবিশেখ বললেন, তা তো করছি, অনিমা নেই, তাই এই মুহূর্তে মানসিকভাবে স্টেবল নয় এখন। এটাই সেরা সুযোগ, রাখছি তাহলে। রিক সম্মতি জানিয়ে ফোন রেখে দিয়ে চোখ বন্ধ করে আবারও হেলান দিল। ও জানে না কোনটা ঠিক আর কোনটা ভুল। ও আদৌ যা করছে তা কতটা ঠিক। ও শুধু এতটুকুই জানে যে ওর অনিমাকে চাই যে কোনো কিছুর মূল্যে। তার জন্য ওকে যা করতে হয় করবে। আর রিকের সেই ভাবনার কারণেই হয়তো কবিশেখ এর মন্ত্রণা কতটা ঠিক বা ভুল সেটা বিবেচনা করার ইচ্ছেটাও ওর মধ্যে নেই। রাতে অনেকটা চেষ্টা করেও একটু ঘুমাতে পারেনি আদ্রিয়ান। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছে। সকাল সকাল উঠে বেরিয়ে গেছে আবার অনিমার খোঁজে। আদিপ, আশিস তো আছেই। তীব্র, অরুমিতা, স্নেহাও যার যার সাধ্যমতো কাজ করছে। আদ্রিয়ান রিকের সব গাড়ির নাম্বার নিয়ে চেকপোস্টে চেকিং করেছে যে কোথাকার রোড দিয়ে গেছে ও। তাহলে আদ্রিয়ান এটা জানতে পারবে যে কোন এয়ারপোর্ট থেকে গেছে ওরা আর কোথায় গেছে। আদ্রিয়ান এক হাতে ফোনে কথা বলছে, আরেক হাতে ল্যাপটপে কাজ করছে। আশিস আর আদিপ ওরা দুই পাশে বসে ফোনে কথা বলছে। হঠাৎ করেই তীব্র, স্নেহা আর অরুমিতা এলো। অরুমিতা আর আশিসের চোখাচোখি হলো একবার। দুদিন ধরেই আশিস অরুমিতাকে একটু ইগনোর করছে। অরুমিতার একটু খারাপ লাগলেও এটা ভেবে নিজের মনকে বোঝাচ্ছে যে অনিমাকে খুঁজতে এত ব্যস্ত থাকতে হচ্ছে, সেজন্যই হয়তো সময় কম দিতে পারছে। ওরা আদ্রিয়ানকে কাজ করতে দেখে দরজা থেকেই বলল, ভাইয়া আসবো? আদ্রিয়ান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ এসো। বলে আমার ল্যাপটপের দিকে তাকালো। ওরা ভেতরে এসে টেবিলের কাছে দাঁড়ালো। আদ্রিয়ান ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, বসো। ওরা দুজন বসলো। তীব্র বলল, ভাইয়া অনিমার কোনো খবর পাননি? আদ্রিয়ান ল্যাপটপের থেকে হাত সরিয়ে চেয়ারে হেলান দিয়ে বলল, এখনো না। অরুমিতা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ যতটা তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করুন। আপনি তো শুনেছেন যে রিক কতটা ভয়ঙ্কর। ও মেয়েটাকে মেরেই ফেলবে। আপনি? আর কিছু বলার আগেই আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, সারা অরুমিতা, তোমার কি মনে হয় ওর জন্য আমার চিন্তা হচ্ছে না? 3 দিন যাবৎ আমার মনের ওপর দিয়ে কি চলছে একমাত্র আমিই জানি। ও তোমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমার জন্য কি সেটা মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি। অরুমিতা মাথা নিচু করে ফেলল আর নিজের কাছে নিজে লজ্জা পেল। এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল যে ও কার কাছে কি বলেছে সেটাই মাথায় ছিল না ওর। ও নিচু কণ্ঠে বলল, সরি ভাইয়া, আসলে আদ্রিয়ান নিজেকে শান্ত করে একটা শ্বাস নিয়ে বলল, ইটস অলরাইট, আর চিন্তা করো না, খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো ওকে। তীব্র অবাক হয়ে বলল, কিন্তু কিভাবে? আদ্রিয়ান এবার সবার দিকে তাকিয়ে বলল, এই জন্য তোমাদের সবাইকে এক জায়গায় ডেকেছি। এবার আমি যেটা বলছি সেটা খুব ভালো করে শোনো। এরপর আদ্রিয়ান সবাইকে কি করতে হবে সব খুব ভালো করে বলে দিল। সকলেই যার যার কাজ বুঝে নিল। ওদের বিদায় দিয়ে নিজের দুহাতে মুখ চেপে ধরে একটা লম্বা শ্বাস নিল আদ্রিয়ান। 3 দিন হয়ে গেছে, সামনে লাঞ্চ পড়ে আছে, কিন্তু খাবার মিনিমাম ইচ্ছেটাও নেই ওর। অনিমাকে খাইয়ে তারপরে খেত আদ্রিয়ান। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ওর। কিন্তু এখন মেয়েটা কিছু খেয়েছে কিনা, আদৌ সুস্থ আছে কিনা কিছুই বুঝে উঠতে পারছে না ও। তাহলে কি করে শান্তিতে গিলবে ও?
তবুও জোর করেই খানিকটা খেয়ে নিল ও, কারণ এই মুহূর্তে ওকে সুস্থ থাকতে হবে। ওকে ওর জান পাখিকে খুঁজে পেতেই হবে যে কোনো মূল্যে। গভীর রাত, অনিমা খাটের উপর হয়ে শুয়ে আছে, চোখ দিয়ে নীরব ধারায় জল পড়ছে। রিক তার কথাই রেখেছে, কাল রাত থেকে খাবার তো দূর, এক ফোঁটা পানিও দেয়নি ওকে। রুমের ওয়াশরুমের পানির লাইনটাও বন্ধ করা, ওয়াশরুমে যাওয়ার দরকার পড়লে বাইরেরটায় নিয়ে গেছে ওকে। খিদে পেলেও তেমন খাবার ইচ্ছে নেই, দীর্ঘ সময় না খেয়েও হাড় ভাঙা খাটুনি খাটার অভ্যেস ওর মামার বাড়ি থেকেই হয়ে গেছে। কিন্তু পানি পিপাসাতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর, বেশ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর দরজা খুলে রিক ভেতরে ঢুকলো। অনিমা সেটা বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া করেনি, যেভাবে ছিল ওভাবেই চুপচাপ শুয়ে আছে। রিক এসে খাটে বসলো, অনিমার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলো অনেকক্ষণ যাবৎ কেঁদেছে ও। রিক অনিমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, কেন জেদ করছো? জাস্ট একবার চাও আমার কাছে, আমি এখনই খাবার আনার ব্যবস্থা করছি। কিন্তু অনিমা কোনো রকম কোনো রিয়াক্ট করলো না। রিক বিরক্ত হয়ে বলল, দেখো বেশি করছো কিন্তু এবার। এরকম করার মানে কি? অনিমা এবারেও কোনো রিয়াক্ট না করে স্থিরভাবে ভাঙা গলায় টেনে টেনে বলল, একটু একা থাকতে দিন আমাকে। রিক এবার রেগে গেল, রাগী কণ্ঠে বলল, আচ্ছা এখনো তেজ দেখাবে, ফাইন, আমিও দেখি তুমি কতক্ষণ এভাবে না খেয়ে থাকতে পারো। বলেই উঠে রুম থেকে বেরিয়ে গেল রিক। রিকের মনে এখনো অন্য চিন্তা বাসা বেঁধেছে যে অনিমার এক্স্যাক্টলি হয়েছেটা কি। হঠাৎ করেই ওভার রিয়াক্ট করছে, আবার হঠাৎ করেই শান্ত হয়ে যাচ্ছে। এটা কি আদৌ শুধু আমি ওকে জোর করে আটকে রেখেছি এই কারণে, নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে? আর অনিমা নীরবে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। আর অপরদিকে আজিয়ান ছাদের দেয়ালে হেলান দিয়ে আজকেও দুঃখ বিলাস করছে। সারাদিন অনিমাকে খোঁজার কাজে নিজেকে ব্যস্ত রাখলেও এই নীরব রাতে আর নিজেকে শক্ত করে রাখতে পারে না ও। এই নিস্তব্ধ রাতে অনিমার কথা আরো বেশি করে মনে পড়ে ওর। খুব ইচ্ছে করছে সিগারেটের ধোঁয়া নিজের বুকে অসহ্যকর আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করতে, কিন্তু অনিমা একদিন বলেছিল যে ও স্মোকিং আর স্মোকার দুটোর একটাকেও পছন্দ করে না। তাই আগের মাসে দু একটা খেলেও ওই দিনের পর সেটা ছেড়ে দিয়েছে ও। কিন্তু ওর ভেতরের যন্ত্রণা তো ও কিছুতেই কমাতে পারছে না, কিছু দিয়েই না। সকালবেলা রিক ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে অনিমার রুমের উদ্দেশ্যে রওনা দিল, কারণ ঠিক করে নিয়েছে এখন যদি অনিমা খেতে নাও চায় তবুও জোর করেই খাওয়াবে ওকে। অনেক দেখে নিয়েছে এই মেয়ের জেদ খুব বেশি, মরে গেলেও নিজে থেকে খাবার চাইবে না। ওরই ভুল হয়েছিল এরকম একটা শাস্তি দেওয়া, ঠিক হয়নি ওর। এসব চিন্তা করে অনিমার রুমে গিয়ে সামনে তাকিয়ে রিক অবাক হয়ে গেল, কারণ অনিমা ফ্লোরে পড়ে আছে। সেটা দেখে রিক দৌড়ে গেল অনিমার কাছে, ওকে তুলে বেডে শুয়ে বার কয়েক গালে হালকা চাপড় মারতে মারতে ডাকতে শুরু করলো ওকে। কিন্তু সাড়া না পেয়ে চেষ্টা চিৎকার করে কাউকে পানি আনতে বলল। ওর চোখে মুখে পানি ছিটে দেওয়ার পর আস্তে আস্তে ওর চোখ খুলে তাকালো, কিন্তু পুরোপুরি না। ও ঘোরের মধ্যে আজিয়ান আজিয়ান বলে ডাকতে শুরু করলো। রিক এবার চরম অবাক হলো, কতটা ভালোবাসলে ঘোরের মধ্যে একটা মানুষের নাম নেওয়া যায় এটাই ভাবছে ও। আচ্ছা ও কোনো ভুল করছে না তো? এটা কি সত্যি ঠিক হচ্ছে? না না, কিসব উল্টাপাল্টা ভাবছে ও। অনিমা ওর আর কারণ না। এসব ভেবে নিজেকে সামলে খাবার আনিয়ে সবার আগে অনিমাকে পানি খাওয়ালো, তারপর খাবারটাও খাইয়ে দিল। অনিমার জ্ঞান নেই, তাই কোনো ঝামেলা করে নাই, খেয়ে নিল। রিক ওকে শুইয়ে দিয়ে নিচে চলে গেল। রিক নিচে থেকে ওর কাজকর্ম সেরে প্রায় 1 ঘন্টা পর অনিমার রুমে আরেক দফা অবাক হলো। অনিমা রুমে সবকিছু ভাঙচুর করছে আর চিৎকার করছে, প্রচন্ড হাইপার হয়ে গেছে ও। রিক চিৎকার করে অনি বলে ডাকতেই অনিমা পেছনে ঘুরলো। রিক অনিমার দিকে এগোতে নিল, কিন্তু অনিমা থামিয়ে দিয়ে বলল, একদম না, একদম আমার কাছে আসার চেষ্টাও করবেন না, তাহলে সব শেষ করে দিব আমি। বলেই একটা শোপিস ভেঙে ফেললো। রিক বলল,
ওকে কুল, আমার কথাটা শোনো। বলে আবারও এগোতে নিলে অনিমা আবারও চিৎকার করে বলল, বললাম না আমার থেকে দূরে থাকুন, জাস্ট গেট লস্ট। রিক স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। কি হলো কিছুই বুঝতে পারছে না রিক। হঠাৎ এত হাইপার হয়ে গেল কেন? রিক নরম গলায় বলল, ওকে আমি আসছি না কাছে, তুমি একটু শান্ত হয়ে বসো। অনিমা এবারেও চেঁচিয়ে বলল, না আপনি যান এখান থেকে, যান। বলেই আবারও সবকিছু ভাঙতে শুরু করলো। রিকও কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। অনিমা ওসব ভাঙতে ভাঙতেই জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলেই রিক দৌড়ে গিয়ে ধরে ফেললো তাকে। ওকে কোনো মতে বেডে শুইয়ে দিয়ে লোক ডাকিয়ে রুমটা পরিষ্কার করলো। বেশ অবাক হয়ে দেখছে রিক অনিমাকে। অনিমার পাশে বসে ও টুকটাক চেক আপ করলো। প্রেশার লো, সেটা নামাবেই বোঝার ক্ষমতা আছে ওর। তবে একটু আগে যেটা হলো সাধারণ কোনো ঘটনা ছিল না। সোফায় বসে মুখে হয় হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন রিক। এতদিনও সন্দেহ করত, কিন্তু আজও শিওর যে অনিমা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে। আজকের আচরণে ও পুরো শিওর হয়ে গেছে সেটা। কিন্তু কি প্রবলেম সেটাই বুঝে উঠতে পারছে না ও। মামা যাই বলুক, ও অনিমাকে কালকেই একজন ভালো ডক্টরকে দেখাবে। এইসব নানা কথা ভাবতে ভাবতে হঠাৎই ওর ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই রিকের ভ্রুজোড়া কুঁচকে গেল। অবাক হয়ে বলল, তুই এই নাম্বার কোথায় পেলি? স্নিগ্ধা একটু হেসে বলল, মামা দিয়েছে, ফোন করে ডিস্টার্ব করলাম। রিক বিরক্ত হয়ে বলল, এই কাজের কথা বলবি, ফোন কেন করেছিস? স্নিগ্ধা স্থির কণ্ঠে বলল, অনিমা তোমার কাছে আছে তাই না? রিক শক্ত গলায় বলল। হ্যাঁ তো? স্নিগ্ধা নিজেকে সামলে নিয়ে বলল, না মানে একটা কথা বলবো। রিক এবারও বিরক্তি ঝেড়ে বলল। ড্রামা না করে বলে ফেল। স্নিগ্ধা ইতস্তত কণ্ঠে বলল, আসলে ওখানে তো কোনো মেয়ে নেই, একমাত্র একজন মেয়ে সেফ আছে, সেও বিজি থাকে। অনিমার ওখানে থাকতে কষ্ট হয়, আবার আনইজি লাগে নিশ্চয়ই। তো বলছিলাম কি, আমাকে ওখানে নিয়ে চলো না, আমরাও ঘোরা হবে, মেয়েটারও একটা সঙ্গী হবে। রিক অবাক হয়ে বলল, পাগল হয়ে গেছিস নাকি? কিসব ভাট বকে যাচ্ছিস? তোকে এখানে আনবো কেন? স্নিগ্ধা মিনতির সুরে বলল, বোঝার চেষ্টা করো রিকদা, মেয়েটার একা ওখানে বেশ কষ্ট হচ্ছে, আমি গেলে ওর ভালো লাগবে, প্লিজ। রিকের এবার অনিমার সিচুয়েশনটা মাথায় এলো। মেয়েটার কন্ডিশন এমনিতেই ভালো না, স্নিগ্ধা এলে সত্যি ভালো হবে। কিছুক্ষণ এইসব ভেবে রিক বলল, তোর হসপিটালে যেতে হবে না। স্নিগ্ধা তাড়াতাড়ি জবাব দিল, না না, সেটা নিয়ে ভেবো না, আমি ম্যানেজ করে নেব। রিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কান্ট্রি বললে এখানকার এয়ারপোর্ট পর্যন্ত একা আসতে পারবি না। স্নিগ্ধা খুশি হয়ে বলল, হ্যাঁ পারবো, তুমি বলে দাও জায়গাটা। রিক বলল, আমি টেক্সট করে দিচ্ছি, রাখ এখন। স্নিগ্ধা নিচু কণ্ঠে বলল। ওকে। ফোনটা রেখে একটা শান্তির নিঃশ্বাস নিল স্নিগ্ধা। তারপর বলল, আমি তোমাকে খুব ভালো করে চিনি রিকদা, আর তোমার রাগকেও। আমি জানি মেয়েটা তোমার কাছে ওখানে একা থাকলে শেষই হয়ে যাবে। তুমি তোমার ভুলটা একদিন ঠিক বুঝবে, কিন্তু বুঝতে যাতে খুব দেরি না হয়ে যায়, আমি সেই জন্যই ওখানে যাচ্ছি। আমি সাথে থাকলে মেয়েটা একটু হলেও ভালো থাকবে। বর্ষা শেষ, তবে বৃষ্টি এখনো হয় মাঝে মাঝে। চারপাশে ব্যবসা গরম পড়েছে, পরিবেশটা একটু বেশি নিস্তব্ধ। রাতে আজিয়ান সেই লেকের পাশে বসে এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে। প্রথম যেদিন অনেকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল সেদিন এখানেই এসেছিল সে। কত কথা বলেছিল ও অনিমাকে, আর অনিমা এক দৃষ্টিতে অবাক হয়ে ওর কথা শুনছিল। কিছু কিছু কথায় ব্লাশও করছিল। সেই দিনের কথা খুব বেশি মনে পড়ছে ওর। লেকের পানির দিকে তাকিয়ে এক মনে অনিমার সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করছিল সে।
হঠাৎ করেই আদ্রিয়ান খেয়াল করলো ওর পেছনে কিছু লোক দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে পেছনের দিকে না তাকিয়ে বলল, এই মুহূর্তে তোদের সাথে কোনো খেলা ধৈর্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই, তাই চলে যা। লোকগুলো হেসে দিয়ে বলল, দেখ, রকস্টার এখন দেবদাস হয়ে গেছে। আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে নিয়ে স্ক্রল করতে করতে বলল, এখনো বলছি চলে যা, আমি এখন একদমই এসবের মুডে নেই। ওদের মধ্যে একজন বলল, ওই, তোর কি মনে হচ্ছে আমরা FM রেডিওতে পাবলিক ডিমান্ড শো চালাচ্ছি যে তোর মোড অনুযায়ী গান শোনাবো? আদ্রিয়ান কিছু না বলে চুপচাপ ফোন টিপতে লাগলো। ওদের মধ্যে একজন রেগে সোজা এসে আদ্রিয়ানের পিঠে হক স্টিক দিয়ে একটা বাড়ি মারলো। আঘাতটা জোরে হলেও আদ্রিয়ানের সহ্য শক্তির মধ্যে ছিল। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে ফোনটা পকেটে রেখে পাশে তাকালো। কতগুলো 3.5 ফিট রড রাখা আছে, হয়তো এইখানকার কোনো কাজে লাগবে। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে ওখান থেকে একটা রড হাতে নিল। যেই লোকটা আদ্রিয়ানকে বাড়ি মারতে এসেছে সেই লোকটা ওর দিকে দৌড়ে তেড়ে আসতে নিলে আদ্রিয়ান প্রথমে লোকটার হাতে বাড়ি মারলো, যার ফলে হকি স্টিকটা পড়ে গেল। পরে শরীরে এমন জোরে বাড়ি মারলো যে আর উঠতেই পারলো না। আদ্রিয়ান এবার ওদের দিকে তাকিয়ে বলল, আব্বে, তোদের কি আমাকে দেখে মেলায় টানানো বেলুন মনে হচ্ছে যে ইচ্ছে মতো গুলি ছুড়ে এক এক করে ফাটাবি আর আমি ফেটে যাব? তোদেরকে বললাম চলে যা, কিন্তু শুনলি না। এখন যেটা হবে সেটার জন্য আমি না, তোরা দায়ী থাকবি। ওরা পেছন থেকে গান বের করে বলল, তোকে তো এখানে জাজরা করে দেব। আদ্রিয়ান অপর হাতে নিজের থুতনি চুলকে বিড়বিড় করে বলল, এরা শুধরাবে না। ওদের একজন রাগী কণ্ঠে বলল, কি বিড়বিড় করতিস হ্যাঁ? ওদের দিকে তাকিয়ে কিছু একটা দেখে বাঁকা হেসে বলল, পিছনে থাকা। ওরা সবাই বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে দেখে অনেকগুলো বন্দুকধারী লোক ওদের দিকে ঘিরে আছে, তাও বন্দুক তাক করে। আদ্রিয়ান পকেটে হাত দিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলল, তোদের ক্লাসটা আমি নিতাম, কিন্তু ওই যে বললাম না মুডে নেই, তাই যা করার ওরাই করুক। অল দ্য বেস্ট। বলে ইশারা করতে আদ্রিয়ানের লোকগুলো ওদের নিয়ে চলে গেল। আদ্রিয়ান ওখানকার একটা বেঞ্চে পায়ের ওপর পা তুলে বসে আছে। নিজেকেই বলল, আপনি খুব চালাক মানুষ অভিষেক, কিন্তু আমার ব্যাপারে আপনি কিছুই জানেন না। 2 দিনে 2 বার শুট করানোর চেষ্টা করলেন, বন্দুক তাক করার আগেই তারা পালিয়েছে। এখন আবার মারতেও লোক পাঠালেন, তারাও এখন অনেস্টলি কষ্ট হয় আপনার জন্য, খুব কষ্ট হয়। স্নিগ্ধা এয়ারপোর্টের সামনে বসে আছে। রিকের বলা দেশেই এসেছে ও। হঠাৎ ফোন বাজতেই স্নিগ্ধা রিসিভ করে বলল, হ্যাঁ, এসে গেছি আমি। লেফট সাইডের বেঞ্চের ওখানে আছি। তুমি কোথায়? রিক হাঁটতে হাঁটতে বলল, ওইখানে থাক, আমি আসছি। বলে ফোন রেখে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিক এসে দাঁড়ালো ওর সামনে। স্নিগ্ধা হেসে কিছু বলবে তার আগেই ওর হাত ধরে ওখান থেকে হাঁটা দিল। স্নিগ্ধা তো অবাক, পেছন থেকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু কোনো উত্তর আসছে না। রিক একবার পেছনে ঘুরে তাকাতেই রিকের চেহারা দেখে স্নিগ্ধা চুপ হয়ে গেল। ভাবলো এই মুহূর্তে পাগল খেপিয়ে দিয়ে লাভ নেই। রিক স্নিগ্ধাকে একটা গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে একটা কাপড় দিয়ে স্নিগ্ধার চোখটা বেঁধে দিল। স্নিগ্ধা অবাক হয়ে বলল, আরে কি করছো কি এসব? রিক স্নিগ্ধার হাত বাঁধতে বাঁধতে ধমকি দিয়ে বলল, চুপ করে বসে থাক, ঠিক জায়গায় ঠিক সময় খুলে দেব। স্নিগ্ধা আর কিছু না বলে চুপচাপ বসে রইল। আর রিক গাড়ি স্টার্ট দিতে দিতে ভাবছে যে আদ্রিয়ানকে বিশ্বাস করা যায় না, ও সব করতে পারে। রিক জানে যে আদ্রিয়ান আজ হোক কাল হোক এই দেশের খবর পেয়ে যাবে, তো এই দেশের কোন জায়গায় রেখেছে ওকে সেটা যেন আদ্রিয়ান সহজে জানতে না পারে সে ব্যবস্থাই করেছে ও। আর ওর মামাই বা কি করেছে এখনো অবধি আদ্রিয়ানের মৃত্যুর সংবাদটা পর্যন্ত দিতে পারছে না ওকে। এইসব চিন্তা করতে করতে স্নিগ্ধাকে নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হলো রিক। অরুণিতা আশিসের সাথে কথা বলার জন্য এসেছে। আশিসের হঠাৎ এরকম ইগনোরেন্স জাস্ট সহ্য হচ্ছে না ওর, তাই এসেছিল আশিসের সাথে এই ব্যাপারে ঠিকভাবে কথা বলতে। কিন্তু এসে যা দেখলো তাতে অরুণিতা থম মেরে দাঁড়িয়ে রইল। আশিস অন্য একটা মেয়ের সাথে খুব ক্লোজ হয়ে বসে আছে।
দুজনেই কথা বলছে আর খুব বেশি হাসাহাসি করছে, একেবারে একে অপরের গায়ের উপর ঢলে পড়ছে এরকম অবস্থা। অরুমিতা প্রথমে ছলছল চোখ নিয়ে কিছুক্ষণ ওদের দেখছিল, তারপর নিজেকে সামনে নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর হাত ভাঁজ করে বলল, ও তো এই জন্যে আমাকে দেওয়ার মতো সময় হচ্ছে না আপনার? অরুমিতার গলার আওয়াজ পেয়ে আশিস চমকে গেল। তাকিয়ে অরুমিতাকে দেখে আমতা আমতা গলায় বলল, তুমি এখানে? অরুমিতা একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কেন? আশা করেননি তাই না? ভাগ্যিস এসেছিলাম, না হলে আপনার এই রূপটা তো দেখা হতো না। পাশ থেকে মেয়েটা বলল। আশিস মেয়েটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তুমি এখন যাও এখান থেকে। মেয়েটা কথা না বাড়িয়ে চলে গেল ওখান থেকে। আশিস অরুমিতার দিকে তাকিয়ে ইতস্তত কণ্ঠে বলল, আরু। কিন্তু আশিসকে থামিয়ে দিয়ে অরু বলল, ডোন্ট কল মি অরু, ওকে? ওই নামে ডাকার যোগ্যতা আপনার না। এই জন্যই আমাকে ইগনোর করছিলেন, কারণ আমার সাথে যে প্রেম প্রেম নাটক করে মন ভরে গেছে আপনার, তাই এখন দূরে সরে যাচ্ছেন। এতটা চিপ মেন্টালিটি আপনার? আশিস এবার উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, এত ওভার রিয়েক্ট করার কি আছে? আমি কিরকম সেটা কি তুমি জানতে না? রিলেশন করলে যে সেটা আজীবন টিকে রাখতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমি বলেছিলাম তোমাকে এতে সিরিয়াস হতে, বলো বলেছিলাম? অরুমিতা কান্নাজড়িত কণ্ঠে আশিসের দিকে তাকিয়ে বলল, কি বলছেন আপনি? আশিস একটা শ্বাস ফেলে বলল, যা বলেছি একদম ঠিক বলেছি। দেখো, এসব ন্যাকামো প্রেম আমার কাছ থেকে আশা করো না, কারোর জন্য আমি নিজের বদলাতে পারবো না। অরুমিতা কিছুক্ষণ আশিসের দিকে তাকিয়ে থেকে চোখ মুছে বলল, হবে না আপনাকে বদলাতে। আমি চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। আমাদের মধ্যে যা কিছু ছিল সব এইখানে শেষ করে দিচ্ছি। আজ থেকে আপনিও মুক্ত, আর আমিও। করুন, আপনার যা খুশি তাই করুন, কেউ বাধা দিবে না আপনাকে। তারপর ওর হাতের রিংটা খুলে আশিসের দিকে তাকিয়ে বলল, সরাসরি ভালোবাসার কথা বলে এটাই পড়িয়ে দিয়েছিলেন আমাকে, তাই না? আপনার এইসব মিথ্যার কোনো চিহ্ন আমি আমার কাছে রাখবো না। শক্ত কণ্ঠে এইসব বলে রিং আশিসের দিকে ছুঁড়ে মেরে ওখান থেকে নীরবে কাঁদতে কাঁদতে চলে গেল অরুমিতা। আশিসের ভেতরে এক অদ্ভুত কষ্ট হচ্ছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। ও তো কোনো কালে সিরিয়াস ছিল না অরুমিতাকে নিয়ে, তবুও এত ফাঁকা কেন লাগছে? সেই কারণটা আজও অজানা ওর। আর অজানা কারণে এই রিংটা তুলে নিয়ে পকেটে রেখে দিল আশিস। বেডে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে অনিমা, আর পাশে বসা স্নিগ্ধা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক দৃষ্টিতে অনিমার মুখের দিকে তাকিয়ে আছে স্নিগ্ধা, ঠোঁটে মুচকি হাসি। এতদিন শুধু ভাবতো যে কি এমন আছে অনিমার মধ্যে যে রিকোর জন্য এত পাগল, কিন্তু আজ সামনাসামনি দেখে বুঝতে পারছে যে কেন রিক অনিমা বলতে পাগল। এত সুন্দর, এত মায়া মাখানো একটা মুখ যে কেউ ওর মায়ায় পড়ে যাবে। কিন্তু ওর কপালের হালকা কাটার দাগ, ঠোঁটের কোণ ফেটে যাওয়ার চিহ্ন দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল স্নিগ্ধা। নিজে নিজেই বলল, অতিরিক্ত রাগ খুব ভয়ঙ্কর জিনিস রিগদা। এটা কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়। তুমি যদি রাগকে প্রায়োরিটি না দিয়ে শুধু ভেতরের আবেগ নিয়ে মেয়েটার দিকে একটু গভীরভাবে তাকাতে, তাহলে ওর গায়ে হাত তুলতে পারতে না তুমি। এইসব নানান কথা ভাবতে ভাবতে অনিমার মাথায় হাত বুলাচ্ছে স্নিগ্ধা। কিছুক্ষণ পর অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকালো, আর ওর চোখ সরাসরি স্নিগ্ধার দিকেই গেল। স্নিগ্ধা মুচকি হাসলো। স্নিগ্ধার দিকে পিটপিটে চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অনিমা আস্তে আস্তে উঠে বসলো। স্নিগ্ধাও হেল্প করলো ওকে বসতে। অনিমা বেশ অবাক হয়ে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা হাসি মুখে বলল, চিনতে পারছো না তাই তো? আসলে আজকেই এসেছি এখানে, আমাকে নিজের বন্ধু ভাবতে পারো। অনিমা ভাঙা গলায় বলল, আপনি? স্নিগ্ধা আরাম করে বসে বলল, আমি রিগদার বন্ধু স্নিগ্ধা। আর এসব আপনি আপনি কি বলছো? হ্যাঁ, রিগদার কাছে তোমার ডেট অফ বার্থ যা জেনেছি সে অনুযায়ী আমি তোমার থেকে অনলি 1.5 বছরের বড়।
সো প্রায় সমবয়সী, তাই এসব আপনি আগে বাদ দাও। বলি মিষ্টি একটা হাসি দিল স্নিগ্ধা। অনিমা তাকিয়ে আছে স্নিগ্ধার সেই দিকে আর ভাবছে কত মিষ্টি করে কথা বলে মেয়েটা। বোঝাই যাচ্ছে খুব ভালো। ওরকম একটা রাক্ষসের এত মিষ্টি একটা বন্ধু থাকতে পারে, কিভাবে সম্ভব? এসব ভাবতে ভাবতেই স্নিগ্ধা বলল, কি হলো, করবেন না আমার সাথে বন্ধুত্ব? উত্তরে অনিমাও একটু মুচকি হাসি দিল। স্নিগ্ধা বলল, ওকে দেন, ফ্রেন্ডশিপে কিন্তু তুমি শব্দটাও মানানসই নয়, তাই না? অনিমা বেশ অবাক হলো। মেয়েটা যতটা মিষ্টি ততটাই মিশুকো। কত তাড়াতাড়ি সম্পর্কটাকে তুইতে নিয়ে গেল। অনিমা হাসি মুখে নিচু কণ্ঠে বলল, হুম। এরপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ ছিল। নীরবতা ভেঙে স্নিগ্ধা নিজেই বলল, দেখ, আমি জানি যে তোকে রিগদা এখানে জোর করেই আটকে রেখে দিয়েছে, আর আমি একা চাইলেও তোকে বের করতে পারবো না। চারপাশে করা সিকিউরিটি, কিন্তু রিগদা লোকটা কিন্তু মনের দিকে একেবারেই খারাপ না, শুধু একটু রাগী। তার উপর ওই শকুনি মামা তো আছেই, সারাক্ষণ কান ভাঙানি দিয়ে রাখে ছেলেটার। অনিমা অবাক হয়ে বলল, শকুনি মামাকে? স্নিগ্ধা কিছু বলতে যাবে তার আগে রিক ঢুকে পড়ল রুমে। রিককে দেখেই অনিমা একটু গুটিয়ে বসলো। রিক ওদের দুজনের দিকে একবার তাকিয়ে স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলল, ওকে নিয়ে ডাইনিং আয়, খাবার সার্ভ করা হয়ে গেছে। এইটুকু বলেই রিক চলে গেল। অনিমা বেশ অবাক হলো। এই কয়েকদিন অনিমার রুমেই খাবার দিয়েছে তো রিক, আজ হঠাৎ ডাইনিং এ। স্নিগ্ধা অনিমার দিকে তাকিয়ে বলল, চল। অনিমা উঠে দাঁড়াতেই স্নিগ্ধা ওকে ধরে ধরে ডাইনিং এ নিয়ে গেল। খাবার সময় কেউ কোনো কথা বলেনি। অনিমাও মাথা নিচু করে চুপচাপ যতটা পেরেছে খেয়েছে। খাওয়া শেষে রিক অনিমার দিকে তাকিয়ে বলল, তুমি এখন রুমে যাও। অনিমা স্নিগ্ধার দিকে তাকাতেই স্নিগ্ধা মুচকি হেসে বলল, তুই যা, আমি আসছি। অনিমা কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে চলে গেল। রিক হালকা হেসে বলল, বাহ বাহ, একদিনই তুইতে চলে গেছিস। স্নিগ্ধা ভাব নিয়ে বলল, দিস ইজ মাই ক্যালমা, ওকে? রিক বিরক্তিকর একটা দৃষ্টি দিয়ে বলল, ওয়ে ড্রামা কুইন, ড্রামাচার। আর আমার কথা শোন, অনিমার ব্যবহারগুলোর ব্যাপারে সবটাই বলেছি তোকে। যদিও আমি আমার মতো চেক আপ করেছি, বাট মারাত্মক কোনো ফিজিক্যাল প্রবলেম আছে বলে মনে হয়নি। ব্যাপারটা সাইকোলজিক্যাল মনে হয়েছে। যদিও আমার অনেকদিন যাবৎ প্র্যাকটিস নেই, তাই ভুল হতেই পারে। তুই তো প্র্যাকটিসিংয়ে আছিস, তো তোর কি বলে মনে হলো? স্নিগ্ধা হেসে বলল, প্র্যাকটিস না থাকলেও ভুলে যাওয়ার ছেলে তুমি নও, অ্যান্ড ইউ আর রাইট। ওর প্রবলেমটা মেবি সাইকোলজিক্যাল, আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমার ওকে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। রিক টেবিলে দুই হাতের কনুই রেখে মুখে হাত দিয়ে বলল, অ্যাজ সুন অ্যাজ পসিবল কথা বলছি আমি। যা, তুই ওর কাছে যা। স্নিগ্ধা চলে গেল। আর রিক ভাবতে শুরু করলো যে কি এমন কারণ হতে পারে অনিমার এরকম একটা প্রবলেম হওয়ার। কারণটা কি শুধু ও, নাকি অন্য আরো কিছু আছে? আজ আর নিজের লাগেজ গোছাচ্ছে, কারণ আজকে সকালে জানতে পেরে গেছে যে কোন এয়ারপোর্ট থেকে অনিমাকে নিয়ে গেছে ও। পরে ওখান দিয়ে ওদের চাপ দিতেই ওরা জানিয়ে দিয়েছে সব। রিক অনিমাকে নিয়ে সুইডেন গেছে। ভাগ্যক্রমে যে কয়টা দেশের সিটিজেনশিপ আজওয়ানের পাওয়া আছে তার মধ্যে সুইডেনও একটা, তাই ওর যেতে খুব একটা বেশি দেরি লাগবে না। কালকে সকালেই ওর ফ্লাইট। সুইডেনের কোথায় আছে সেটা যদিও আজওয়ান এখনো জানে না, তবে ও ঠিক খুঁজে নেবে। যেভাবেই হোক ওর জান বাকিকে ঠিকই খুঁজে নেবে। এসব ভাবতে ভাবতে হঠাৎই ফোনটা বেজে উঠলো আজিয়ানের। ফোনের স্ক্রিনের নাম্বারটা দেখে বাঁকা হাসলো আজিয়ান। তারপর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, একজন রকস্টার হয়ে সামান্য একজন নেতাকে হুমকি ছেড়ে দেওয়াটা কি ঠিক জোয়ারের বাবু? আজিয়ান ইনোসেন্ট কণ্ঠে বলল, আমি কখন আপনাকে হুমকি চিঠি দিলাম মা? মা? আজিয়ানের মুখে মামা ডাক শুনে কবি শেখ চমকে গেলেন। ঘাম বেরোতে শুরু করলো ওনার। নাকের কাছের ঘামটা কোন রকমে মুছে তোতলানো কণ্ঠে বললেন, মানে
আদ্রিয়ান এবার শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে বলল, আরে এত ভয় কেন পাচ্ছেন? দেখুন রিক চৌধুরী আমার ভাইয়ের মতোই। তো আপনি যদি ওর মামা হন তাহলে আমিও তো মামা বলতেই পারি, তাই না মামা? তবে এই প্রথম কাউকে মামা ডাক শুনে এত ভয় পেতে দেখলাম। অভিষেক কিছু বলছে না, ওনার বুকে ভয় বাসা বেঁধেছে। আদ্রিয়ান নিজেই বলল, কি যেন বলছিলেন? হুমকি চিঠি? আমি আপনাকে কোনো হুমকি দিইনি মামা, শুধু একটু সতর্ক করেছি। এই যে লোক প্রফেশনালকে এসব পাঠিয়ে আমার মতো একটা সুইট লিটল ভোলাওয়ালা ভাগ্নাকে মারতে চেয়েছেন, তাতে কোনো লাভ তো হচ্ছে না, উল্টে আপনার পকেট ফাঁকা হচ্ছে। তাই বলছি এসব থামান। অভিষেক দাঁতের দাঁত চেপে বললেন। খুব বেশি কনফিডেন্স তোমার। আদ্রিয়ান মুচকি হেসে বলল, কনফিডেন্স তো থাকা উচিত মামা, কিন্তু ওভার কনফিডেন্স একদমই না। এই ওভার কনফিডেন্সে কেউ কেউ ভাবে যে তার কুকুরটিগুলো সে সবার আড়ালে করে যাবে, কাছে লোক হওয়ার নাম করে পিঠে ছুরি মারবে, আর কেউ টেরও পাবে না, তাই না মামা? আদ্রিয়ানের কথায় অভিষেক অনেকটাই ঘাবড়ে গেলেন, কাঁপতে শুরু করলেন উনি। আদ্রিয়ান হেসে বলল, এখন একটু বিজি আছি মামা, পরে কথা বলবো, বাই। বলে ফোনটা রেখে দিল আদ্রিয়ান, আর ফোনের স্ক্রিনে তাকিয়ে হালকা হেসে বলল, ভয় পান, আরো ভয় পান। একবার অনেকে খুঁজে আনি, তারপর আপনাদের সবাইকে নিজেদের উপযুক্ত জায়গা দেখাবো আমি। আপনার পাপ তো ঘরা ভর্তি হয়ে গেছে, এবার আপনাদের সময় শেষ হয়ে আসছে। কাউন্টডাউন শুরু করে দিন ডিয়ার মা। আদ্রিয়ান সকালে ব্রেকফাস্ট করে বেরোনোর জন্য সব প্রস্তুতি নিচ্ছে। এমন সময় কেউ পেছন থেকে বলে উঠল। ডাকটা শুনে চমকে উঠল আদ্রিয়ান। দ্রুত পিছনে ঘুরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে মুখে হালকা হাসি ফুটে উঠল ওর। বেশ খুশি হয়েই বলল, তুমি? অভ্র মুচকি হেসে বলল, কেন স্যার, আশা করেননি তাই না? আদ্রিয়ান অবাক হয়ে তাকিয়ে আছে, আর অভ্র অভিমানী কণ্ঠে বলল, এতটা পর করে দিলেন স্যার, এরকম একটা সময়ও আমাকে একটু ডাকার প্রয়োজন মনে করলেন না? আদ্রিয়ান একটু শ্বাস নিয়ে বলল, না, আসলে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে ছিল তো, তাই ভেবেছিলাম। অভ্র আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি হয়তো আমাকে আপনার প্রিয় ছাড়া আর কিছুই ভাবেন না, কিন্তু আমি আপনাকে আমার বড় ভাই ভাবি, তাই তো খবরটা কানে যেতে চলে এলাম। আদ্রিয়ান নিজের ঠোঁট কামড়ে ধরে কোমরে হাত দিয়ে বলল, বেশি কথা শিখে গেছো আজকাল। তারপর আদ্রিয়ান হেসে অভ্রের দিকে হাত বাড়িয়ে দিল। অভ্র সাথে সাথে এসে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। কিছুক্ষণ পর আদ্রিয়ান অভ্রকে ছেড়ে দিয়ে বলল, কিন্তু আমি তো আজ সুইডেন যাচ্ছি, তুমি? আর কিছু বলার আগেই অভ্র বলল, জানি তো, আমি সব ব্যবস্থা করে নিয়েছি স্যার, আমিও যাচ্ছি আপনার সাথে। আদ্রিয়ান অভ্রর কাঁধে হাত রেখে বলল, চালু আছিস খুব। অভ্র একটু ভাব নিয়ে বলল, সবই আপনার সাথে থাকার ফল। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থেকে হেসে দিল দুজনই। এরপর আদ্রিয়ান আর অভ্র আর আদিপ রওনা দিল সুইডেনের উদ্দেশ্যে। আশিস দেশেই থেকে গেল, কারণ আদ্রিয়ানের এখানে কিছু কাজকর্ম সামলানোর দায়িত্ব আদ্রিয়ান ওকে দিয়ে গেছে। অনিমা চুপচাপ জানালার কাছে বসে নীরবে চোখের জল ফেলছে। আদ্রিয়ানের কথা খুব বেশি মনে পড়ছে ওর, খুব বেশি মিস করছে ওকে। আদ্রিয়ানের শাসন, ভালোবাসার খুনসুটি, এই সব কিছু বারবার চোখের সামনে ভেসে উঠছে। ইচ্ছে করছে ছুটে চলে যেতে আদ্রিয়ানের কাছে, কিন্তু ওর কোনো উপায় নেই। ওর ইচ্ছে অনিচ্ছের উপর কোনো কিছু নির্ভর করছে না এই মুহূর্তে। ওর শব্দ করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কোনো একটা কারণে সেটাও সে করতে পারছে না। হঠাৎ কেউ ওর কাঁধে হাত রাখতে অনিমা ঘুরে তাকিয়ে দেখলো যে স্নিগ্ধা ওর পাশে এসে বসেছে। অনিমা স্নিগ্ধাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল। এই অল্প সময় বেশ একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে ওদের দুজনের। স্নিগ্ধা অনিমার পিঠে হাত বুলিয়ে বলল, কিরে কাঁদছিস কেন? আমি জানি তোর এখানে থাকতে ভালো লাগছে না, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর। অনিমা কাঁদতে কাঁদতে বলল, আদ্রিয়ান, এটুকু বলেই আবারও কেঁদে দিল ও। স্নিগ্ধা অবাক হয়ে গেল, কার নাম বললো অনিমা, আর তার কথা ভেবে কাছে বা কেন? অনিমাকে সোজা করে ওর দিকে তাকিয়ে বলল, কে আদ্রিয়ান? কি হয়েছে এক্স্যাক্টলি বল তো।
অনিমা প্রথমে কিছু না বললেও পরে স্নিগ্ধার জোড়াজুড়িতে সব খুলে বলল। স্নিগ্ধা কিছু না বলে অনিমাকে জড়িয়ে ধরে বসে রইল আর মনে মনে ভাবতে লাগলো, এটা তুমি কি করেছো রিগদা? আমি তো ভেবেছিলাম অনিমা তোমাকে ভালো না বাসলেও ওর মনে অন্য কেউ নেই, তাই আমি ভেবেছিলাম তোমাকে কোনোভাবে শুধরে নিয়ে অনিমাকে কনসিভ করে নেব। কিন্তু যেখানে ও অন্য একজনকে এতটা ভালোবাসে সেখানে তুমি কি করে এটা করতে পারো? তোমাকে ভালোবাসেও নিজের করে পাইনি আমি, কিন্তু এই মেয়েটাকে ওর ভালোবাসার কাছে থেকে আলাদা হতে দেব না আমি, কিছুতেই না। অনিমার কান্না থেমে গেলেও শরীর কেঁপে কেঁপে উঠছে। স্নিগ্ধা ওকে সরিয়ে অনিমার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, চুপ, অনেক কান্নাকাটি হয়েছে, এবার চল তো একটু কিচেনে গিয়ে কোনো একটা স্ন্যাক করে দুজন মিলে খাবো। আর এইসব নিয়ে ভাবিস না, সব ঠিক হয়ে যাবে, আমি প্রমিস করছি। অনিমার চোখ মুছে মুচকে একটা হেসে মাথা নাড়ালো। তারপর স্নিগ্ধা ওকে নিয়ে কিচেনে চলে গেল। স্নিগ্ধা এরকমই করে, বিভিন্ন কিছুর মাধ্যমে ব্যস্ত রাখে সে অনিমাকে। কখনো ওকে নিয়ে রান্না করে, কখনো কিছু একটা খেলে, আবার কখনো অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে। এরকম নানা কিছু করে খুশি রাখার চেষ্টা করে সে অনিমাকে। দুজনের বাস্তবিক স্বভাব এক হওয়ার কারণে ওদের বন্ডিংটা তৈরি হতে সময় লাগেনি। অনিমা আর স্নিগ্ধা মিলে চার পাকোড়া বানাচ্ছে। হঠাৎ রিক কিচেনে চলে এলো। রিককে দেখে অনিমার মুখের হালকা হাসিটুকু মিলিয়ে গেল। গোমরা মুখ করে পাকোড়া ভাজায় মন দিল সে, যেটা রিকের চোখে পড়লো আর ওর খারাপও লাগলো। স্নিগ্ধা ভ্রু কুচকে বলল, কি হলো রিগদা? মেয়েদের এখানে তোমার কি কাজ? আমরা রান্না করছি, সো ডোন্ট ডিস্টার্ব। রিক উকি দিয়ে কি রান্না হচ্ছে সেটা দেখে বলল, তো আমি কি একটু ভাগ পাবো, নাকি তোরা দুই রাক্ষসী মিলে খাবি? রাক্ষসী বলতেও অনিমার মধ্যে কোনো ভাবান্তর হলো না, বরং ও ওর মতো করে কাজ করে যাচ্ছে। স্নিগ্ধা রেগে গিয়ে বলল, কি আমাদের রাক্ষসী বলা হচ্ছে? রিক একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা বাবা, সরি, এবার পাবো তো একটু? স্নিগ্ধা মুখ ঘুরিয়ে খানিকটা ভাব নিয়ে বলল, হ্যাঁ যাও যাও, পেয়ে যাবে। রিক ভ্রু কুচকে বলল, শিওর তো? স্নিগ্ধা বিরক্ত হয়ে বলল, আরে বাবা, বললাম তো পেয়ে যাবে, যাও তো এখন, এমন খাদক জীবনে দেখিনি বাবা। রিক হেসে দিয়ে চলে গেল ওখান থেকে। স্নিগ্ধা কিছু একটা ভেবে অনিমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, তুমি দেখতে থাকো, আমি একটু আসছি। বলে কিচেন থেকে বেরিয়ে গেল সোজা রিকের কাছে। গিয়ে স্নিগ্ধা বলল, রিগদা। রিক সোফায় বসে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? স্নিগ্ধা রিকের পাশে বসে বলল, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছো? রিক একটা শ্বাস ফেলে বলল, এখানকার বেস্ট যিনি, তিনি এখন নেই, কদিন পর আসবেন, তখনই দেখাবো ওকে। স্নিগ্ধা আর কিছু না বলে উঠে চলে গেল অনিমার কাছে। কি আর বলবে এখন নতুন করে? এখন শুধু ডক্টর আসার অপেক্ষা। আরো একটা কাজ করা বাকি আছে ওর, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এদিকে কিছুক্ষণ আগে সুইডেনে ল্যান্ড করলো আদ্রিয়ানরা। এখন আপাতত এখানে আদ্রিয়ানের পরিচিত একজনের একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এরই একটা অ্যাপার্টমেন্টে উঠেছে ওরা। আজকে দিনটা বেরোবে না আর ওরা। আজ আগে রুমে বসে রিক কোথায় থাকতে পারে এরকম একটা জায়গাগুলোকে মার্ক করবে। আদ্রিয়ান, আদিবার অভ্র সোফায় বসে কফি খাচ্ছে। অভ্র ল্যাপটপে কাজ করছে। আদ্রিয়ান কফির মগে চুমুক দিতে দিতে বলল, রেয়ার যেসব জায়গাগুলো মানুষ যেখানে কম থাকে সেই সব জায়গাগুলোতে ওদের থাকার চান্সটা বেশি। অভ্র থুতনিতে হাত রেখে বলল, এদেশে এরকম জায়গা মানে হলো আইসল্যান্ড। এরকম জায়গা আইসল্যান্ডে আছে। আদিব ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, তাহলে তো খুঁজে পাওয়াটা সহজ হবে। আদ্রিয়ান মগটা সাইডে রেখে বলল, এটা সুইডেন আদিব, এখানে দ্বীপের অভাব নেই। অভ্র আদ্রিয়ানের কথায় সম্মতি জানিয়ে বলল, এক্স্যাক্টলি, সবগুলো খুঁজতে অনেকটা সময় লাগবে। আদ্রিয়ান সোফায় হেলান দিয়ে বলল,
দ্বীপগুলোতে যাওয়ার জাহাজ আর রেল লাইনগুলোতে খোঁজ নিলেই পাওয়াটা সহজ হয়ে যাবে। ওরাও আদ্রিয়ানের কথা অনুযায়ী নিজেদের কাজে লেগে পড়লো। আর আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে কফির মগে চুমুক দিল। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে ওকে। আরো 2টা দিন পার হয়ে গেল। এর মধ্যে রিক অনিমার সাথে কোনো রকমের খারাপ ব্যবহার আর করেনি। আর স্নিগ্ধার সাথে অনিমার সম্পর্কটাও অনেক বেশি ভালো হয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই মুড চেঞ্জ হয়ে যাওয়ার সমস্যাটা এখনো অনিমার মধ্যে রয়েই গেছে। রিক ওর রুমে বসে এক মনে ভেবে চলেছে যে স্নিগ্ধা আসার পর অনিমার মধ্যে পরিবর্তনগুলো খুব বেশি না হলেও এখন মাঝে মাঝে হালকা হাসি ফোটে ওর মুখে, একটু হলেও ভালো থাকে। আচ্ছা, সত্যি কি তাহলে ওই ভুল? ও নিজে ইচ্ছাকৃতভাবে অনিমার জীবন থেকে ওর সব খুশি কেড়ে নিচ্ছে? তবে যাই হোক, ও মনে মনে ঠিক করে নিয়েছে যে অনিমার সাথে আর কোনো খারাপ ব্যবহার আরও করবে না। এসব চিন্তা করতে করতেই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একবার তাকিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ মামা বলো। অভিষেক রাগী কণ্ঠে বললেন, কি আর বলবো, আমার কোনো কথা শুনো তুমি, নাকি শোনার প্রয়োজন মনে করো? রিক ভ্রুকুচকে বলল, কিসব বলছো মামা? অভিষেক ঝাঁঝালো কণ্ঠে বললেন, বলটা কি বলছি, তোমাকে বললাম কতবার যে স্নিগ্ধাকে ওখানে নিয়ে যেও না, কিন্তু না, তুমি ওই মেয়ের প্রেমে অন্ধ হয়ে গেছো, তাই না? তাই ওর ভালোর জন্য আমার বারণ সত্ত্বেও স্নিগ্ধাকে নিয়ে গেলে। রিক বিরক্ত হয়ে বলল, হয়েছে কি বলবে? অভিষেক হতাশার একটা নিঃশ্বাস ফেলে বলল, ওই স্নিগ্ধা আদ্রিয়ানকে জানিয়ে দিয়েছে যে তোমার আইসল্যান্ডের কোথায় আছো। রিক অবাকের চরম সীমায় পৌঁছে বলল, হোয়াট? অভিষেক বিরক্তি ঝেড়ে বললেন, এখন আর হোয়াট বলে কি হবে, যা করে তো করেই ফেলেছো। বারবার বলেছিলাম যে ওই মেয়ের প্রেমে তো গদগদ হয়ে যেও না। এবার দেখলে তো আমার কথা না শুনে কি হলো। এখন পারলে আদ্রিয়ান আসার আগে আনিমাকে ওখান থেকে সরাও। এবার অন্তত বুঝেছো তোমার খারাপের জন্য বলি না কিছু, তাই পারলে আমার কথাটা শোনো। রিক রাগে স্থির কণ্ঠে বলল, রাখছি। মানুষ ছোটবেলা থেকে যেরকম পরিবেশ আর পরিস্থিতিতে বেড়ে ওঠে, সম্ভবত সে সেই রকমই তৈরি হয়। সাইকোলজি সেটাই বলে। আর কিছু ক্ষেত্রে ছোটবেলা থেকেই কিছু মানুষের দ্বারা প্রভাবিত হওয়ার স্বভাব থেকে যায় অনেকের। যেমন কারো কাছে নিজের মায়ের কথাই চিরন্তন সত্য বলে মনে হয়, আবার বাবার উপদেশই সবচেয়ে সঠিক মনে হয়। নিজ থেকে একবার বিবেচনা করার ইচ্ছাও তাদের জাগে না। রিকের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই হয়েছে। ছোটবেলা থেকেই ওর মামার দ্বারা একটু বেশি প্রভাবিত হয়েছে ও, যা চাইলেও হুট করে তার ছাড়া সম্ভব না। রিক হনহনে পায়ে অনিমার রুমে গিয়ে দেখে যে স্নিগ্ধা অনিমার সাথে বসে কথা বলছে। রিক সোজা গিয়ে স্নিগ্ধার হাত ধরে দাঁড় করিয়ে বলল, তুই আদ্রিয়ানকে জানিয়েছিস আমরা কোথায় আছি? স্নিগ্ধা অবাক হয়ে তাকালো রিকের দিকে। ও বুঝতে পেরে গেছে যে রিক সব জেনে গেছে, আর এখন মিথ্যে বলেও কোনো লাভ নেই। তাই কাপা কাপা কণ্ঠে বলল, হ্যাঁ বলেছি। রিক স্নিগ্ধার গালে জোরে একটা থাপ্পড় মেরে দিল। অনিমা চমকে গেল পুরো। স্নিগ্ধার গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিক দাঁতে দাঁত চেপে বলল, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। এত বড় সাহস তোর! যাই হোক। বলে অনিমার কাছে যেতেই অনিমা পিছিয়ে গেল। রিক ওর কাছে গিয়ে ওর হাত ধরে বলল, চলো এখন এখান থেকে। অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি কোথাও যাব না। রিক রাগে গজগজ করতে করতে বলল, দেখো এই মুহূর্তে মেজাজ খুব খারাপ আছে আমার, তাই আমাকে রাগিও না, তোমার জন্যই খারাপ হবে। চলো। অনিমা এবারেও জেদ ধরে বলল, আমি কোথাও যাব না। যদি পারেন তো আদ্রিয়ান আসার পর ওর সামনে নিয়ে যান। আমি জানি আদ্রিয়ান খুব তাড়াতাড়ি চলে আসবে। রিকের রাগ এবার সীমা পার হয়ে গেল। রাগে অনিমার হাত মুচড়ে ধরে কাছে এনে চেঁচিয়ে বলল, আরিয়ান আরিয়ান আরিয়ান, সারাক্ষণ শুধু ওর নাম জপতে থাকো তাই না? হ্যাঁ কেন বলো, কেন? অনিমা কাঁদতে কাঁদতে বলল, আর হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত চুপে যাব, কারণ আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি।
রিক অনিমার ভালোবাসি কথায় আরো রেগে গেল। ও ধাক্কা দিয়ে অনিমাকে ফেলে নিজের বেল্টে হাত দিতেই স্নিগ্ধা চিৎকার দিয়ে বলল, না রিগদা, একদম না। রিক গিয়ে স্নিগ্ধার হাত ধরে টেনে রুমের বাইরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দরজা লক করে দিল। স্নিগ্ধা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, রিগদা প্লিজ, ওর কোনো দোষ নেই এখানে, প্লিজ মেরো না ওকে। সারাদিন আরিয়ান নাম জপবে তাই না? আজকে আরিয়ানের নামটাই ভুলিয়ে দেব তোমাকে। অনিমা বসা অবস্থাতেই কাঁদতে কাঁদতে হালকা পিছিয়ে যেতে লাগলো। কিছু বলবে সেই শক্তি নেই ওর মধ্যে। কেমন যেন মাথা ঝিমঝিম ধরে আসছে ওর, সব ঝাপসা লাগছে ওর কাছে। স্নিগ্ধের সমানে দরজা ধাক্কিয়ে যাচ্ছে। রিক বেল দিয়ে আঘাত করতে যাবে, তখনই খেয়াল করলো অনিমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সেটা দেখে রিকের হাতের বেল্ট পড়ে গেল। রিক তাড়াতাড়ি অনিমার সামনে বসে ওকে ধরে বলল, এ অনি, কি হয়েছে তোমার? দেখো, তুমি ভয় পেও না, মারবো না আমি তোমাকে, আই শিওর। কিন্তু অনিমার নাক দিয়ে রক্ত বেরিয়েই যাচ্ছে আর শরীর ছেড়ে দিচ্ছে ও। রিক তাড়াতাড়ি উঠে দরজা খুলে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধ অনি। স্নিগ্ধাকে আজ এত বছর পর রিক স্নিগ্ধ বলে ডেকেছে, কিন্তু স্নিগ্ধা সেটা নিয়ে ভাবার কোনো সময় নেই। ও তাড়াতাড়ি ভেতরে গিয়ে অনিমার অবস্থা দেখে চেঁচিয়ে বলল, কি করেছো তুমি ওর সাথে? রিক কাঁপা কাঁপা গলায় বলল, আমি যে জানি না ও কিভাবে কি হয়েছে ওর, আমি যে জানি না ও কিভাবে কি হয়েছে ওর। স্নিগ্ধা অনিমাকে চেক করছে। এর মধ্যে অনিমা আস্তে করে চোখ বন্ধ করে ফেলল। রিকের বুকের ভেতরে ধক করে উঠল সেটা দেখি। রিক দ্রুত গিয়ে অনিমার মাথাটা কোলে নিল। নাক থেকে বের হওয়া রক্তে অনিমার মুখ রক্তাক্ত হয়ে গেছে। রিক অনিমার গালে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, অনি, এই অনি তাকাও, দেখো বেল কিন্তু এখানেই আছে, আমি রেগে গেলে কিন্তু সত্যি মারবো। ওঠো ড্যামিট। আচ্ছা ফাইন, তুমি যা চাইবে তাই হবে, আমি আর আটকে রাখবো না তোমাকে, যেখানে খুশি যেতে পারো তুমি, আই প্রমিস। তবুও তাকাও প্লিজ। কিন্তু অনিমার কোনো রেসপন্স করছে না। স্নিগ্ধা তো কেঁদেই দিয়েছে। আর এর মধ্যে কেউ চিৎকার করে উঠল। জান পাখি। চিৎকারটা শুনে রিক স্নিগ্ধা দুজনেই চমকে তাকালো পিছনের দিকে। অনিমাকে ওভাবে দেখে সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেছে আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে রিক অনেকটা চমকে গেলেও সেদিকে পাত্তা না দিয়ে অনেকে ডাকতে লাগলো সে। আদ্রিয়ান কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল অনিমার দিকে। যখন ওর মস্তিষ্কে এই কথাটা ধাক্কা লাগলো যে অনিমা ওভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত অনিমার কাছে হাঁটু ভেঙে বসে রিকের কাছ থেকে ওকে নিজের কোলে নিয়ে বলল, জান পাখি, জান পাখি কি হয়েছে তোমার? দেখো চলে এসেছে, আমি এক্ষুনি নিয়ে যাবো আমি তোমাকে, চোখ খোলো না প্লিজ। এটুকু বলে অনিমাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো ও। আদ্রিয়ান পাগলের মতো করছে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছু খেয়াল নেই ওর। ওর সামনে রিক আছে, স্নিগ্ধা আছে, সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওর মধ্যে। রিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। স্নিগ্ধা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমি এভাবে কিছুতেই বুঝতে পারছি না, প্লিজ তাড়াতাড়ি করুন। আদ্রিয়ান নিজেকে সামনে নিয়ে অনিমাকে কোলে নিয়ে দ্রুত বেরিয়ে চলে গেল রুম থেকে। স্নিগ্ধাও পেছন পেছন দৌড়ে গেল। রিক ওখানেই পাথরের মতো বসে আছে, কিছু একটা ভেবে নিজেকে সামলে নিয়ে উঠে বেরিয়ে গেল। আদ্রিয়ান অনিমাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলেই ওর সামনে একজন লোক এসে দাঁড়ালো। লোকটি বাঙালি। আদ্রিয়ান পাত্তা না দিয়ে নামতে গেলেই লোকটি বলল, রিক চৌধুরী বাড়িতে আছেন? আসলে একজন পেশেন্টকে দেখতে আসতে বলছিলেন তো। আদ্রিয়ান শেষের কথাটা শুনে থেমে গেল। স্নিগ্ধা এসে বলল, হ্যাঁ ভাইয়া, ইনি এখানকার বেস্ট সাইকিয়াট্রিস্ট। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলল, আরে ওর নাক দিয়ে রক্ত পড়ছে, হসপিটাল নিয়ে যেতে হবে ওকে। তখনই রিক এসে হাঁফানো কণ্ঠে বলল, হসপিটালে নিয়ে যেতে সময় লাগবে অনেক, অত সময় নিয়ে ঠিক হবে না,
রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তার মানে খুব বেশি মারাত্মক কিছু না। আমি ডক্টরকে ফোন করেছি, উনি টিম নিয়ে আসছেন। ততক্ষণ উনি দেখুক। ওকে নিয়ে রুমে এসো। আদ্রিয়ান কিছুক্ষণ রিকের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলল। রুমটা দেখিয়ে দাও। রিক মাথা নামিয়ে নিয়ে বলল। আমার সাথে এসো। রিক এগিয়ে গেল আর আদ্রিয়ান অনিমাকে কোলে নিয়ে ওর পেছনে গেল। সাইকিয়াট্রিস্টও ওদের পেছনে পেছনে গেল। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে আছে দুজনের জন্য। এখন যেরকম পরিস্থিতি, দুজনের মধ্যে তো মারামারি লেগে যাওয়ার কথা, কিন্তু এখন এদের দুজনের মূল ফোকাস শুধু অনির উপর, আর কোনো কিছুরই খেয়াল নেই এদের মধ্যে। সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এমনই হয়। এসব ভেবে মুচকি হাসলো স্নিগ্ধা। তারপর ও ওদের কাছে গেল। ডক্টর অনিমাকে চেক আপ করছে, ওর হাতে স্যালাইন লাগানো। আদ্রিয়ান অনিমার পাশে ওর হাত ধরে বসে আছে। রিক পায়ের দিকটায় মুখ হাত দিয়ে চেপে ধরে বসে আছে। চাইলে ও আরো স্নিগ্ধার চেক আপ করতে পারত, বাট কোনো মেশিন ছাড়া শুধু হাতের সাহায্যে সম্ভব ছিল না সেটা। আর স্নিগ্ধা উপরের পাশের কর্নারে বসে ডক্টরকে হেল্প করছে চেক আপ করতে। আদিবা আর অব্র চলে এসেছে। ওরা এতক্ষণ বাইরেটাই সামাল দিচ্ছিল। প্রায় 8 ঘন্টা চেক আপ করার পর ডক্টর উঠে দাঁড়াতেই আদ্রিয়ান আর রিক দুজনে একসাথে দাঁড়িয়ে বলে উঠল, এনিথিং সিরিয়াস ডক্টর? ডক্টর অবাক হয়ে দুজনের দিকে তাকালো। তারপর একটা শ্বাস নিয়ে বলল, No, but it could be. If she has any mental pressure too much. স্নিগ্ধা বলে উঠল, ইয়েস ডক্টর, হি হ্যাজ, বাট হোয়াট ইজ দ্যাট ম্যাটার? ডক্টর ওদের দিকে তাকিয়ে বললেন, Actually, somehow she had so much pressure in her brain, and that's why she had a small hit on her nerve and started building. But now everything is fine, don't worry. I'm prescribing some medicine, she will be alright. ওরা সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডক্টর ওদেরকে বিদায় দিয়ে চলে গেল। এরপর সেই বাঙালি সাইকিয়াট্রিস্ট ওদের উদ্দেশ্যে বললেন, মিস্টার চৌধুরীর কাছে যেটুকু শুনেছি তাতে এইটুকু বুঝতে পেরেছি যে উনি কোনো কারণে প্রচুরভাবে ট্রমাটাইজড, আর উনি হাই পাওয়ারের ওষুধও নিতেন হয়তো। ইউজুয়ালি সে ওষুধ দেওয়া বন্ধ হয়ে গেলে হঠাৎ এরকম প্রবলেম বেশি। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, ইয়েস ডক্টর, ওষুধ নিত, আর কিছুদিন যাবত সেটা নেওয়া বন্ধ করে দিয়েছে। বলে কঠোর দৃষ্টিতে রিকের দিকে তাকালো। রিক বেশ অবাক হয়ে বলল, ঔষধ নিত মানে? কি হয়েছিল ওর? ডক্টর বললেন, হ্যাঁ, আমাকে প্লিজ শুরু থেকে সব বলুন, নইলে আমি কিছু বলতে পারছি না। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে তারপর শুরু থেকে সবটাই খুলে বলল ডক্টরকে। সবটা শুনে রিক পুরো হতভম্ব হয়ে গেল। বেড ধরে বসে পড়ল ও। ডক্টর বললেন, এমনিতে এরকম অবস্থা, তারপরও ওষুধ বন্ধ করে দিয়েছেন, আবার এতটা মেন্টাল প্রেশার দিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, এটা এখনও পাগল হয়ে যায়নি। যাই হোক, ওষুধগুলো কন্টিনিউ করুন আর একটু খেয়াল রাখুন, তাতেই হবে। বলে উনিও চলে গেলেন। রিক নিজের মাথা চেপে ধরে ভাবতে শুরু করলো যে কি কি করেছে ও। যেখানে আগে থেকে মেয়েটার লাইফে এত কমপ্লিকেটেড হয়ে আছে, সেখানে ও গিয়ে সেই জীবনটাকে আরো কমপ্লিকেটেড করে দিয়েছে। বারবার অনিমার গায়ে হাত তোলা, ওকে কষ্ট দেওয়া চোখে ভেসে উঠছে। হঠাৎ অর্ক অনির সাথে এরকম কিছু করেছে মনে পড়তেই ওর রগ ফুলে উঠল। উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ ওর শেষ দিন। বলে বেরোতে নিলেই আদ্রিয়ান ওর হাতটা ধরে আটকে ওকে নিজের দিকে ঘুরিয়ে বুকে জোরে একটা ধাক্কা মেরে বলল, ওকে শাস্তি দেবে তুমি? হ্যাঁ, আর তোমাকে তোমাকে কে শাস্তি দেবে? ওদের চেয়ে কোন অংশে কম ছিল তুমি? হ্যাঁ বলো, ভালোবাসার নাম করে ওর ওপর কি কি ধরনের অত্যাচার করতে সেটা নিশ্চয়ই ভুলে যাওনি, তাই না? ওর এই অবস্থার জন্য যে সকল মানুষ যায় তাদের মধ্যে তুমি অন্যতম। আর এখন নাটক করছো? নাটক? রিক কিছু না বলে দেয়ালে ঘেঁষে বসে পড়ল ওখানেই। আদ্রিয়ান পিছন থেকে গানটা বের করে বলল, ওর কপালে দাগ দেখে বোঝা যাচ্ছে যে এখানে এনে ওর গায়ে হাত তুলেছ। আজ তো আমি। আদ্রিয়ান শুট করতে গেলেই স্নিগ্ধা এসে আটকে দিয়ে বলল, প্লিজ ভাইয়া,
এখন এসব কিছু করো না, উনি অসুস্থ, প্লিজ। আজিয়ান অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে কানটা পকেটে ভরে নিল। আর রিক এক দৃষ্টিতে নিচে তাকিয়ে আছে। আজ ওর নিজেই নিজের কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। আজিয়ান অনিমার কাছে গিয়ে বসলো। রিক উঠে সোজা ওর রুমে চলে গেল। স্নিগ্ধাও রিকের পেছনে গেল। স্নিগ্ধা রিকের রুমে গিয়ে দেখে রিক ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে অনিমার ছবিটার দিকে তাকিয়ে আছে। বিয়ারের বোতলটা খুলে চুমুক দিতে যাবে, তখনই স্নিগ্ধা এসে হাতটা ধরে আটকে দিল। রিক স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, যা এখান থেকে এখন। স্নিগ্ধা একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন এত কষ্ট পেয়ে কি হবে বলো তো? আমি তোমাকে আগেও বলেছিলাম তোমার রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখো। তুমি কিন্তু তো কোনোদিনও সেটা পারলেই না। রিক কিছু না বলে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা আবারও বলল, তুমি বলতে না যে অনিমা কেন এত আদ্রিয়ান আদ্রিয়ান করে? ওনার মধ্যে এমন কি আছে যেটা তোমার মধ্যে নেই? জানো কি পার্থক্য তোমাদের? অনিমা যখন তোমাকে অ্যাভয়েড করতো বা কথা শোনাতো না, তখন তুমি ওর গায়ে হাত তুলে জোর করে ওকে নিজের কথা শোনাতে বাধ্য করতে। অথচ তোমার ভয়ে ও আদ্রিয়ান ভাইয়াকে অ্যাভয়েড করছিল, কথা শুনছিল না। তখনও কিন্তু আদ্রিয়ান ভাইয়া জোর করেই ওকে দিয়ে নিজের কথা শুনিয়েছে, কিন্তু মারধর করে নাই। নিজের ভালোবাসা দিয়ে ভালোবেসেই জোর খাটাতো অনিমার উপর। ওনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালোবাসার মানুষের ভালো থাকা, আর তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে নিজের কাছে রেখে দেওয়া। এইটাই তোমাদের পার্থক্য মধ্যে। রিক কিছু না ভেবেই স্নিগ্ধাকে জড়িয়ে ধরলো। স্নিগ্ধা তো পুরো শকড হয়ে আছে। কিছুক্ষণ পর ও বুঝতে পারলো যে রিক কাছে। স্নিগ্ধা আরেকবার অবাক হলো। রিক এমনই একজন যে সহজে সবার সামনে নিজেকে দুর্বল দেখাতে চায় না। স্নিগ্ধাও এই প্রথম রিককে কাঁদতে দেখেছে। ও কি করবে, কিভাবে রিককে সামলাবে কিছুই জানে না ও। শুধু কাঁপা কাঁপা হাতে রিকের পিঠে হাত রাখলো। আশিস নানাভাবে নিজেকে ব্যস্ত রাখছে। আজিয়ানের না থাকায় ওর উপর চাপটা খুব বেশি, তার জন্যই নিজেকে ব্যস্ত রাখতে পারছে ও। তবে কিছুতেই মনকে স্থির করতে পারছে না। অরুমিতার ওপরেই মাইন্ড পুরো সেট হয়ে আছে ওর। অরুমিতার বোকামো আর ইনোসেন্ট মার্কা ফেস, বাচ্চামো সবকিছুই বারবার মনে পড়ছে ওর। আর তার চেয়েও বেশি মনে পড়ছে শেষে অরুমিতার বলা কথাগুলো। বুকের ভেতরে হঠাৎ করে একটা অসহ্য যন্ত্রণা হয় ওর। কিন্তু এরকম কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা ছিল না। আর এদিকে অরুমিতা বাইরে স্ট্রং থাকলেও ভেতরে ভেতরে প্রতিনিয়ত গুমড়ে মরে। যতই হোক প্রথম ভালোবাসা ছিল আশিস ওর। তবে ও ঠিক করে নিয়েছে ওর যত কষ্টই হোক না কেন আশিসকে সে আর কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। অনিমা আস্তে আস্তে চুল খুলে তাকালো। নাকের ভেতর জ্বালা করছে খুব, মাথাটাও ব্যথা করছে। ভালোভাবে চোখ খুলে তাকিয়ে দেখতে পেল আজিয়ান ওর হাত ধরে বসে আছে। অনিমা অবাক হয়ে গেল। ওর মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। উঠে বসার চেষ্টা করতেই আজিয়ান ওকে ধরে উঠিয়ে বসালো। অনিমা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজিয়ান মুচকি হেসে ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, আমাকে দেখতে কি ভূতের মতো লাগছে যেভাবে তাকিয়ে আছো? এটা শোনার পর আস্তে আস্তে অনিমা বুঝতে পারলো যে সে স্বপ্ন দেখছে না, সত্যি আজিয়ান ওর সামনে আছে। অনিমা ছলছলে চোখে আস্তে আস্তে অনিমার গালে হাত রাখলো। আজিয়ান হাতটা ধরে তাতে ছোট্ট করে একটা কিস করলো। অনিমা হুট করে আজিয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল। আদিব আর অভ্র একে অপরের দিকে তাকিয়ে মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেল। অনিমা কেঁদেই যাচ্ছে এক নাগারে। আজিয়ান অনিমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, জানো পাখি, প্লিজ স্টপ ক্রাইং। তুমি জানো আমার এটা সহ্য হয় না, তবুও তুমি কাঁদবে? আচ্ছা এখন তো আমি এসে গেছি তাই না, তবু এভাবে কাঁদবে? আমার কষ্ট হচ্ছে তো। অনিমা ভাঙা গলায় বলল, প্লিজ আপনি আমাকে
ছেড়ে কোথাও যাবেন না প্লিজ। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তোমাকে ছাড়ার জন্য কি এত কষ্ট করে এত দূর এসেছি নাকি? বাসা ছাড়তে পারলেও তোমাকে ছাড়তে পারবো না যার পাখি। ওদের দুজনকে দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছে রিক। তবে ওরা একটুও রাগ হচ্ছে না, তবে কষ্ট হচ্ছে, এক অদ্ভুত কষ্ট হচ্ছে। ভেতরটা জ্বলে যাচ্ছে ওর। রিকের কাঁধে কেউ হাত রাখতেই রিক ঘুরে দাঁড়িয়ে দেখলো স্নিগ্ধা। স্নিগ্ধা বলল, কি ভাবছো? রিক অনিমা আর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, ওরা তো দেখছি সত্যি খুব ভালোবাসে একে অপরকে। আমি এতদিন ওদের লাভ স্টোরি ভিলেন হয়েছিলাম, তবে আর থাকবো না। আজ থেকে ওদের জীবনের কোনো বাধা হয়ে থাকবো না আমি। ওরা যেভাবে থাকতে চায় সেভাবে থাকুক। স্নিগ্ধা অবাক হলো রিকের কথায়, অবাক হয়ে বলল, ভেবে বলছো তো? রিক মুচকি হেসে চোখের কোণের হালকা জলটা মুছে বলল, প্রথমবার মন থেকে কোনো সিদ্ধান্ত নিয়েছি, ভুল করব না। আজ যখন অনির ওরকম অবস্থা হলো, ঠিক তখনই বুঝতে পেরেছে ভালোবাসার মানুষটার ভালো থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর কিছুই না। ও আরিয়ানের সাথে ভালো থাকবে, এটাই বড় কথা। আমি না হয় ওয়ান সাইড লাভার হয়ে জীবনটা কাটিয়ে দেব। এত বছর ধরে ভালোবেসেছে ঠিকই, কিন্তু ভালোবাসার আসল মানেটা আজকে বুঝেছি। আর আমি চাই ও ভালো থাকুক। ও ভালো আছে এতটুকু জেনেই নিজেকে ভালো রাখার চেষ্টা করব। কি করব, সব কিছু তো সবার ভাগ্যে থাকে না, আর আমি তো নিজের দোষে নিজের ভাগ্যকে হারিয়ে ফেলেছি। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে আছে রিকের দিকে। হঠাৎ করেই লোকটা কতটা বদলে গেল। রিককে কষ্ট পেতে দেখে ওরও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। রিক ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি, আদিপ আর অব্র নিচে বসে আছে। বলেই রিক চলে গেল। স্নিগ্ধা ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ও চলে গেল কিচেনে কি রান্না হচ্ছে সেটা দেখতে। অনিমা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে এখনো কেঁদেই যাচ্ছে। আদ্রিয়ান এবার অনিমাকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিয়ে বলল, অনি, আমি কিন্তু কান্না থামাতে বলেছি, প্লিজ থামো এবার। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, আমাকে নিয়ে চলুন এখান থেকে প্লিজ। আদ্রিয়ান অনিমার দুই গালে হাত রেখে বলল, যাবে তো, এক্ষুনি নিয়ে যাবো তোমাকে, একটু সুস্থ হও। অনিমা অস্থির হয়ে বলল, আমি পুরো সুস্থ আছি, প্লিজ আমাকে এক্ষুনি নিয়ে চলুন। আদ্রিয়ান কিছু একটা ভেবে বলল, আচ্ছা চলো। বলে অনিমাকে কোলে তুলে নিতে গেলেই রিক এসে বলল, কোথাও যাবে না তোমরা এখন? রিককে দেখে অনিমা বেশ ঘাবড়ে গেল। আদ্রিয়ানের শার্ট খামচে ধরে ওর সাথে লেগে রইল। আদ্রিয়ান অনিমার মাথায় হাত রেখে ওকে আশ্বস্ত করে দাঁড়িয়ে রিকের সামনে গিয়ে বলল, কে আটকাবে আমাদের? তুমি? রিক আদ্রিয়ানের চোখে চোখ রেখে বলল, যদি বলি হ্যাঁ। আদ্রিয়ান চোখ সরিয়ে হালকা হেসে আবার রিকের দিকে তাকিয়ে বলল, তোমার এখন মনে হয় যে সেই ক্ষমতা তোমার আছে? রিক গম্ভীর কণ্ঠেই বলল, আছে। শত্রু হিসেবে না হোক, বন্ধু হিসেবে তো আটকাতেই পারি, তাই না? বলেই মুচকে হাসি দিল রিক। আদ্রিয়ান ভ্রুকুচকে তাকালো আর ভাবতে শুরু করলো যে রিক অভিনয় করার মানুষ নয়। ও যা করে, যেটুকু করে সেটুকু প্রকাশ্যেই করে। তবে হঠাৎ বদলের কারণ কি? অনিমাও রিকের শেষ কথাটুকু শুনে বেশ অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। রিক হেসে বলল, কি ভাবছো হঠাৎ করে এভাবে বদলে গেলাম কি করে, তাই তো? হ্যাঁ, দেরিতে হলেও বুঝেছি যে ও আমার ভাগ্যে নেই। ও তোমার সাথেই ভালো থাকবে, আর ওর ভালো থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। জানি আমাকে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু একবার করে দেখো, ঠকবে না। আদ্রিয়ান মুখে হালকা হাসি ফুটিয়ে রিকের কাঁধে হাত রেখে বলল, ভুল সব মানুষই করে, তবে সেটা সঠিক সময় বুঝতে পারাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর তুমি যদি সত্যি নিজের ভুলটা বুঝে বেড়ে থাকতে পারো, তাহলে তার চেয়ে ভালো আর কিছুই তো হতে পারে না। রিক এবার অনিমার কাছে গেল। রিক অনিমার সামনে বসতেই ও হালকা পিছিয়ে গেল। সেটা দেখে রিক মলিন হেসে বলল, ক্ষমাটুকু চাইতে দেবে না? অনিমা কিছু না বলে চোখ সরিয়ে নিল। রিকের অনিমার মুখ ঘুরিয়ে নেওয়াটা মুখে গিয়ে লাগলো, কিন্তু এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল যে এটা ওর পাওনাই ছিল।
রিক এবার সোজা বেড থেকে নেমে অনিমার সামনে ফ্লোরে বসে হাত জোর করে বলল, আমি জানি আমি সবচেয়ে বেশি অন্যায় তোমার সাথেই করেছি। যেই মুহূর্তে আমি তোমার লাইফে এসেছিলাম আমি চাইলেও পারতাম তোমার জীবনটাকে সুন্দর করতে, কিন্তু আমি জানার চেষ্টাই করিনি যে তোমার লাইফে কোনো প্রবলেম আছে কিনা। যখন তোমার মামা মামি কয়টা টাকা পেয়ে তোমাকে আমার কাছে দিয়ে দিতে রাজি হয়ে গেছে,